তো 11 তারিখ তোমাদের তোমাদের কেমিস্ট্রি পরীক্ষা। অনেকেই তোমরা টেনশনে আছো। তো আজকে আমাদের সাথে আমরা পেয়ে গেছি পলাশী হেমাঙ্গিনী সরোজিনী বিদ্যা মন্দিরের শিক্ষক শুভদীপ বাবুকে। স্যার আপনাকে স্বাগত জানাই, ফ্রেন্ডলি লার্নিং চ্যানেলেও স্বাগত জানাই। এই ভিডিওটা মিঠুন স্যারের উদ্যোগেই মূলত হচ্ছে। তো ফ্রেন্ডলি লার্নিং চ্যানেলের তরফ থেকে মিঠুন স্যার বা বায়ো উইজার্ড দেবাংশু স্যারের চ্যানেলের তরফ থেকে আমি আপনাকে স্বাগত জানাচ্ছি। তো প্রথমেই আমি ধন্যবাদ জানাই বায়ো ইউজার চ্যানেলে দেবাংশু স্যারকে এবং ফ্রেন্ডলি লার্নিং চ্যানেলের মিঠুন স্যারকে আমাকে আপনাদের চ্যানেলে ডাকার জন্য। স্যার ধরুন কেমিস্ট্রি পরীক্ষা তো এসেই গেল, তো স্যার শেষ মুহূর্তে ওরা কোনগুলো দেখে যাবে যেগুলোর জন্য ওরা অনেকেই ওয়েট করে আছে, যেগুলো বা আপনি যেহেতু দীর্ঘদিন ধরে পড়াচ্ছেন কেমিস্ট্রি, তো ধরুন ইনঅর্গানিক, অর্গানিক, ফিজিক্যাল, আমি যতদূর জানি স্যার আপনি পরে ডিটেলসে বলবেন, এগুলো তো আলাদা আলাদা করে কোন জায়গাগুলো স্যার ওরা জোর দিয়ে যাবে আর কি? হ্যাঁ, তো দেখো কালকেই তোমাদের পরীক্ষা। আশা করি প্রত্যেকেরই প্রিপারেশন খুব ভালো মতো হয়ে গেছে, সব রেডি হয়ে গেছে। তো আমি খুব বেশি টাইম নেব না, আমি তোমাদের কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট টপিক, মানে কোন কোন জায়গাগুলো বেশি করে দেখে যেতে হবে প্রিভিয়াস ইয়ার্স অ্যানালিসিস করে, আমি সেটা তোমাদের জন্য একটু তৈরি করেছি। মানে কোন কোন জায়গাগুলো তোমরা ভালো করে নজর দিয়ে রাখবে, সেই সেই ব্যাপারগুলো আমি চ্যাপ্টার ওয়াইজ ইন সামারি বলার চেষ্টা করছি। তো প্রথমেই দেখো, প্রথম তোমাদের যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা হচ্ছে স্যার পদার্থের কঠিন অবস্থা বা সলিড স্টেট। এখান থেকে তোমাকে একটা এমসিকিউ করতে হবে এবং একটা 3 মার্কসের একটা কোশ্চেন থাকবে। তো এমসিকিউ এর জন্য আমি বলবো তোমাকে প্রথমে কোন কোন জায়গাগুলো দেখে যাবে। ধ্রুবীয়, অধ্রুবীয় এবং হাইড্রোজেন বন্ডেড ক্রিস্টালাইন সলিডের এক্সাম্পল দেখে যাবে। আর কি দেখে যাবে? সমযোজী ক্রিস্টালাইন সলিড বা নেটওয়ার্ক সলিড এর এক্সাম্পল দেখে যাবে। ঠিক আছে, এটা এমসিকিউ এর মধ্যে দিয়ে দেয়, 4টে অপশন দিয়ে দেয়, বলে কোনটা নেটওয়ার্ক সলিডের উদাহরণ, এটা দেখে যাবে। এছাড়া তোমরা জানো যে কত রকমের ক্রিস্টাল সিস্টেম হয় আর ব্রাভিজ ল্যাটিসের সংখ্যা। ক্রিস্টাল সিস্টেম এবং ব্রাভিজ ল্যাটিস কিন্তু আলাদা। তো ক্রিস্টাল সিস্টেমের মধ্যে তুমি কি দেখে যাবে? দেখো প্রত্যেকটা ক্রিস্টাল সিস্টেমের এজ লেন্থ আর ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল, মানে এবিসি ও আলফা বিটা গামা এদের আলাদা হয়। তো এদের মধ্যে রিলেশন গুলো দেখে যাও, কারণ কি এখান থেকে এমসিকিউ প্রায় পাওয়া যে একটা কন্ডিশন তোমাকে দিয়ে দেবে যে এইটা কোন ক্রিস্টাল সিস্টেমের জন্য প্রযোজ্য। ইম্পর্টেন্ট মনে রাখবে কোন কোনগুলো: অর্থরম্বিক, মোনোক্লিনিক, ট্রাইক্লিনিক আর হচ্ছে তোমার হেক্সাগোনাল। এই 4টে সিস্টেম খুব ইম্পর্টেন্ট। আর কিউবিক তো তোমরা জানোই, প্রত্যেকটাই এ ইজিক্যাল টু বি ইজিক্যাল টু সি, আলফা বিটা গামা ইজিক্যাল টু 90 ডিগ্রি হয়ে যায়। আর কি দেখে যাবে যে তোমাদের যে ইউনিট সেল হয়, কোন প্রকার ক্রিস্টাল সিস্টেমে কোন ধরনের ইউনিট সেল থাকে, এরকম কোশ্চেনও থাকে। ধরো একটা এক্সাম্পল আমি দিয়ে বললাম যে বিসিসি একক কোষ কোন ক্রিস্টাল সিস্টেমে অনুপস্থিত বা উপস্থিত নয়। কোশ্চেন ভালো করে পড়বে, উপস্থিত নয় বা উপস্থিত এরকম দেয়, অনেকে নয়টা পড়ে না। তো 4টে অপশন দেওয়া থাকবে, এটা একটু দেখে যেতে পারো। আর কি দেয়, আর ওখানে তোমাকে একটু সোজা কোশ্চেন একটা দেয়, যেমন তোমরা কিউবিকের 3টে ইউনিট সেল হয়, যেমন তোমরা সিম্পল কিউবিক, বিসিসি এবং এফসিসি। তো ওখানে ওদের প্যাকিং দক্ষতা, পার্সেন্টেজ গুলো আর তোমার হচ্ছে তোমার ভয়েড স্পেস মানে ফাঁকা স্থানের সংখ্যা, এটাও তোমার এমসিকিউ তে কিন্তু দিয়ে দেয়। স্যারকে একবার থামাবো। স্যার তো তোমাদের জন্য একটা পিডিএফ প্রস্তুত করেইছেন, কিন্তু আগে স্যার যেটা বলছেন সেটা ভালো করে শোনো, নাহলে পিডিএফটা দেখে কিন্তু কিছু বুঝতে পারবে না। তো পিডিএফটা পাওয়ার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপের, সেই লিংকে জয়েন করবে। তবে কিন্তু আবার বলছি, গোটা ভিডিওটা দেখার পর তবেই মানে পিডিএফটা বুঝতে পারবে, নাহলে কিন্তু স্যার কিভাবে লিখেছেন সেটা পিডিএফটা মানে আমি তো খুব ছোট করে লিখেছি, সেইভাবে না শুনলে একটু আগে শুনে নাও, তারপরে পিডিএফটা পেয়ে যাবে। আচ্ছা, আর তোমার কি হতে পারে, ওই ইউনিট সেলের এজ লেন্থ মানে বাহুর দৈর্ঘ্য এবং তোমার তার কণার ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক, সিম্পল কিউবিকের বডি সেন্টারের এবং ফেস সেন্টারের এদের মধ্যে রিলেশন সরাসরি জিজ্ঞাসা করে। আর তোমার কি আরসি বাই আরএ মানে ক্যাটায়নের ব্যাসার্ধ বাই অ্যানায়নের ব্যাসার্ধ দিয়ে তোমাকে কি কোঅর্ডিনেশন নাম্বার জিজ্ঞাসা করতে পারে, এটা কিন্তু এমসিকিউ তে আসতে পারে। নেক্সট কি, এমসিকিউ এর জন্য এই কটাই দেখে যাও, আশা করি এর মধ্যে এমসিকিউ চলে আসবে। এবার আমরা আসবো 3 মার্কসের কোশ্চেনের জন্য। 3 মার্কসের কোশ্চেনের জন্য আমি মেইনলি দেখো এখান থেকে একটা কোশ্চেনে তোমার থিওরিটিক্যাল থাকবে আর একটা ম্যাথমেটিক্যাল থাকবে। ম্যাথমেটিক্যাল তোমরা জানোই একটাই ফর্মুলা থাকে, সেই ফর্মুলা দিয়ে মেইনলি ম্যাথটা হয়ে যায়, রো ইজিক্যাল টু জেড ইনটু এম বাই এন ইনটু এ কিউ। ওইটা দিয়ে যে কোনো ম্যাথ দিতে পারে, যে কোনো মানে তোমাকে অ্যাভোগাড্রো সংখ্যার মানও বার করতে দিতে পারে, বা তোমাকে এজ লেন্থও বার করতে মানে বাহুর দৈর্ঘ্য বার করতে দিতে পারে, বা ডেনসিটিও সরাসরি বার করতে দিতে পারে। ঠিক আছে, তো ওই রিলেটেড একটা ম্যাথ আমি বলবো, সেই ম্যাথটা একটুখানি দেখে দেওয়ার চেষ্টা করো। আমার কেন জানি না মনে হচ্ছে এই টাইপের ম্যাথ একটা আসবে। সেটা কি, একটি ধাতব মৌল ঘনকাকার কেলাস গঠন করে,
যদি উক্ত কেলাসের বাহুর দৈর্ঘ্য 1.8 অ্যাংস্ট্রম এবং কেলাসের ঘনত্ব 2.14 গ্রাম পার সেমি কিউব হয়, তবে ওই ধাতুর 250 গ্রামে কতগুলি একক কোষ আছে। এই টাইপের একটা ম্যাথ দেখে যাও, আর বাদবাকি যা ম্যাথ ওই ফর্মুলা দিয়ে যে কোনো একটা বার করতে দিতে পারে, হয় তোমাকে এটা বার করতে দিল, এটা বার করে আর বার করতে হবে, এই টাইপের যে কোনো একটা ম্যাথ হতে পারে। আর কি তুমি থিওরিটিক্যাল দেখে যেতে পারো, এফ কেন্দ্র কি দেখে যেতে পারো, ফ্রেন্কেল ত্রুটি, স্কটকি ত্রুটির পার্থক্য। আরেকটা প্রবলেম আমি একটুখানি বলি, এরকম একটা কেলাস দিয়ে দিতে পারে, নিকেলের বদলে অন্য কিছু দিতে পারে। এখানে তোমাকে বলতে পারে যে Ni+2 ও Ni+3 এর শতকরা পরিমাণ কত এই কেলাসটিতে, এই টাইপের একটা প্রবলেম তুমি পেতে পারো। আর কি হতে পারে এখান থেকে, আর তুমি দেখে যাও আগের বারে পি টাইপ অর্ধপরিবাহী পড়েছিল, তাই অর্ধপরিবাহী থেকে সেইভাবে কিছু দেখার দরকার নেই, তবে ফেরোম্যাগনেটিক, ফেরিম্যাগনেটিক এবং অ্যান্টি ফেরোম্যাগনেটিক এদের উদাহরণগুলো তুমি কি করবে ভালো করে দেখে যাও। পরবর্তী চ্যাপ্টার স্যার হলো সলিউশন মানে দ্রবণ। তো এখান থেকে 5 নাম্বার তোমাদের করতে হয়, একটা 2 মার্কসের কোশ্চেন আছে, এটা মেইনলি থিওরিটিক্যাল কোশ্চেনই বেশিরভাগ সময় দেয়, আর একটা হচ্ছে তোমার 3 মার্কসের কোশ্চেন, ওখানে একটা 2 মার্কসের ম্যাথ আসছে গ্যারেন্টি, আর ওর সঙ্গে একটা লেজুর কোশ্চেন। তো 2 মার্কসের জন্য আমি প্রথমে বলি খুব অল্প কোশ্চেন তোমরা দেখে যাও। আগের বারের কোশ্চেন যদি তোমরা দেখো দেখবে ওখানে অসমোটিক প্রেসার বা অভিস্রবণ চাপ থেকে বেশি ফোকাস করা হয়েছিল, তাই ওটা তোমরা এবারে একটু হলেও মানে এক্সক্লুড করতে পারো, কিন্তু বাদবাকি যে কোয়ালিটেটিভ প্রপার্টি গুলো আছে ওইগুলো ভালো করে একটু দেখে যাও। যেমন দেখো তোমরা ওই 2 মার্কসের কোশ্চেনের জন্য মোলারিটি ও মোলারিটি একক এবং এর কোনটা উষ্ণতা নিরপেক্ষ এটা একটু দেখে যাও। আদর্শ দ্রবণ, অনাদর্শ দ্রবণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবারের জন্য। আদর্শ দ্রবণ, অনাদর্শ দ্রবণ কাকে বলে, উদাহরণ এবং এদের বৈশিষ্ট্য, ঠিক আছে, আসার খুব চান্স আছে এটা। আর কি অ্যাজিওট্রপ কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যাজিওট্রপ কি এবং পজিটিভ ডেভিয়েশন দেখাচ্ছে, নেগেটিভ ডেভিয়েশন দেখাচ্ছে, এরকম সলিউশনের উদাহরণ। বিপরীত অভিস্রবণ কি এবং এর প্রয়োগ। জলের কেফ 1.86 কেলভিন কেজি মোল ইনভার্স কথাটির অর্থ কি। অ্যান্টি ফ্রিজিং সলিউশন বলতে কি বোঝো। স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত রাউল্টের সূত্র। জলে নুন যোগ করলে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় কেন। আরেকটা কোশ্চেন যেটা খুব ইম্পর্টেন্ট, ধরো তোমাকে তিনটে সলিউশন দিয়ে দিল, 0.1 মোলার FeCl3, 0.1 মোলার BaCl2 আর 0.1 মোলার গ্লুকোজ, কোন দ্রবণের স্ফুটনাঙ্ক বেশি হবে। এই তিনটে না দিয়ে যে কোনো দুটো দিতে পারে, এই টাইপের প্রশ্ন। কারণ কি জানো তোমরা এটা সংখ্যাগত ধর্ম পড়ছো, দ্রাবের সংখ্যা বাড়লে তার স্ফুটনাঙ্কের উন্নয়নও বেশি হবে। আর দু একটা প্রশ্ন বলবো আমি থিওরিটিক্যাল প্রশ্নের জন্য, যেটা হচ্ছে তোমার Ki এর জলীয় দ্রবণে HgI2 যোগ করলে দ্রবণের বাষ্পচাপ কেন বৃদ্ধি পায় এটা। আর হচ্ছে তোমার ওই Al2SO4, Al2SO4 এর জন্য তোমাকে ধরো Al2SO4 এর জন্য তোমাকে এরকম একটা প্রমাণ দিতে পারে যে বলবে প্রমাণ করে দেখাও I সমান 4 আলফা প্লাস 1, এই টাইপের কোনো কোশ্চেন তোমাকে দিতে পারে। আর এবার আমি আসবো ম্যাথমেটিক্যাল প্রবলেমের জন্য। ম্যাথমেটিক্যাল প্রবলেমের জন্য তোমরা তিনটে জায়গায় ফোকাস করো, তিনটে ফর্মুলাকে ফোকাস করো, যেটা হচ্ছে কিনা তোমার বাষ্পচাপের আপেক্ষিক অবনমন এবং স্ফুটনাঙ্কের উন্নয়ন এবং হিমাঙ্কের অবনমন। আমার সাজেশন এই দুটো জায়গা খুব ভালো করে দেখে যাও, কারণ কি এই তো আমার সাজেশন তোমরা এই দুটো কোয়ালিটেটিভ প্রপার্টি খুব ভালো করে দেখে যাও ম্যাথের জন্য বিশেষ করে, কারণ কি আগের বারে অসমোটিক প্রেসার থেকে পড়েছিল ম্যাথ। তো এবার হ্যাঁ এখানে হতে পারে কি তোমাকে এমন একটা দ্রাবক দিয়ে দিল যেটা তড়িৎ বিশ্লেষ্য বা সংযোজিত হয়ে গেছে, সেক্ষেত্রে তোমরা এখানে আই যোগ করবে, ভ্যান টপের আই ফ্যাক্টর, সেই ভ্যান টপ আই ফ্যাক্টর ইনক্লুড কিন্তু করে দিতে পারে এর সাথে, ঠিক আছে। তো সলিউশন নিয়ে তোমাকে এইটুকু দেখে গেলেই আশা করি হয়ে যাবে। তো পরবর্তী চ্যাপ্টার হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি। এখান থেকে তোমাদের একটা এমসিকিউ থাকবে, একটা এসিকিউ থাকবে, একটা 3 মার্কসের কোশ্চেন থাকবে। তো দেখো এখানে তোমরা কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দেবে। প্রথমেই চলে আসবে ড্যানিয়েল সেল। ড্যানিয়েল সেল তোমাকে জানতে হবে, ক্যাথোড কি থাকে, অ্যানোড কি থাকে, এটা তোমাকে জানতে হবে, কারণ কি অনেক কোশ্চেনে ড্যানিয়েল সেলের সেল রিপ্রেজেন্টেশন হয়তো তোমাকে দিয়ে দেবে না স্যার। নেক্সট বিষয় হচ্ছে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বলতে কি বোঝো। হাইড্রোজেন তড়িৎদ্বারে প্লাটিনাম ইলেকট্রোডের উপর কেন কার্বন ব্ল্যাকের আস্তরণ দেওয়া হয়। আচ্ছা, এবার নেক্সট তুমি এই জায়গা থেকে কি করবে, ইলেকট্রোকেমিক্যাল সিরিজের অ্যাপ্লিকেশন গুলো করবে। ইলেকট্রোকেমিক্যাল সিরিজের অ্যাপ্লিকেশন বলতে তুমি কি দেখবে, ধরো তোমাকে কোনো একটা বিক্রিয়া বলে দেওয়া হবে, মানে এরকম একটা বিক্রিয়া বলে দেওয়া হবে, দিয়ে বলবে বিক্রিয়াটা সম্ভব কিনা,
বা তোমাকে ধরো এই টাইপের কোশ্চেন দিয়ে দিল যে নিকেলের পাত্রে কি FeSO4 রাখা যাবে, আচ্ছা। এই টাইপের এরকম অ্যাপ্লিকেশন বেস কোশ্চেন কিন্তু ইলেকট্রোকেমিক্যাল সিরিজ থেকে আসবে। সেক্ষেত্রে আমি একটা ছোট্ট কথা বলবো, এরকম ট্রিক্স মনে রাখবে, যার স্ট্যান্ডার্ড রিডাকশন পটেনশিয়াল প্রমাণ বিজারণ বিভবের মান যার যত বেশি হবে সে অন্যকে জারিত করে নিজে বিজারিত হবে। এই কথাটা তুমি যদি মনে রাখতে পারো তাহলে এগুলো কিন্তু করতে পারবে। আর এদের বিজারণ বিভব সাধারণত কোশ্চেনে দিয়ে দেওয়া থাকবে। নেক্সট তুমি কি দেখবে, নেক্সট হচ্ছে গ্যালভানিক সেলের রিপ্রেজেন্টেশন। সেল কিভাবে রিপ্রেজেন্ট করতে হয়, কিভাবে লিখতে হয়, তার কিছু রুল আছে, রুলগুলো একটু দেখে যেও। আর কি তুমি দেখবে, আর ধরো তোমাকে এখান থেকে ওই গ্যালভানিক সেল থেকে, গ্যালভানিক সেল ধরো তোমাকে একটা দিয়ে দিল, দিয়ে দেওয়ার পর ওখান থেকে একটা তুমি ক্যাথোড বিক্রিয়া অ্যানোড বিক্রিয়া করে ওভারঅল সেল রিঅ্যাকশন করলে, দিয়ে সেখান থেকে তোমাকে কি দেখতে হবে, নালস্টের ইকুয়েশন, নালস্ট ইকুয়েশন তৈরি করাটা জানতে হবে। ওই ইকুয়েশনের উপর ওই নালস্ট ইকুয়েশন দিয়ে তোমাকে যা খুশি কোশ্চেন দিয়ে দিতে পারে, তোমাকে ই সেল বার করতে দিতে পারে, অথবা তোমাকে কোনো একটা ধরো এই কপার 2+ ধরো এরকম দিয়ে দিয়েছে, এর কনসেন্ট্রেশন বার করতে দিতে পারলো। তো নালস্ট ইকুয়েশন রিলেটেড কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম তুমি দেখে যাও। কনসেন্ট্রেশন ইলেকট্রোড বলতে কি বোঝো এগুলো একটু দেখে যাও। তো এগুলো হয়ে গেল তোমার ইলেকট্রোকেমিস্ট্রির একটা পার্ট থেকে। কন্ডাক্টেন্স পার্টে তুমি যদি চলে আসো, ওখানে দেখবে আগের বারে আপেক্ষিক পরিবাহিতা এবং মোলার পরিবাহিতার একক এসে গেছে, তাই একক দেখার দরকার নেই। কোষ ধ্রুবকের এককটা দেখে যেও। আর একটা হচ্ছে ওখানে আপেক্ষিক পরিবাহিতার সঙ্গে লঘুতার সম্পর্ক মনে হয় আগের বারে এসে গেছে, তাই ওটা দেখার দরকার নেই। তুমি দ্রবণের লঘুতার সঙ্গে মোলার পরিবাহিতার সম্পর্কটা মানে কিভাবে পরিবর্তন হয় এটা ভালো করে দেখে যেও এবারের জন্য। নেক্সট কি, এই গ্রাফটা তুমি একটু দেখে যেও, এই গ্রাফটা একটু দেখে যেও। এটা কার জন্য, এটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, ধরো তোমাকে দিয়ে দিয়েছে অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিডের জন্য দেখেছো, এবং তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ KCl তার জন্য দেখেছো। আর কি, এরপর তোমাকে দেখতে হবে ইলেকট্রোলিসিস। ফ্যারাডে সূত্র দিয়ে তোমাকে কি এবারে একটা, আগেরবারেও একটা ম্যাথ এসেছে, এবারেও আসার হাই চান্সেস আছে। তাই ফ্যারাডে সূত্র দিয়ে তোমাকে যখন ম্যাথ দেখতে হবে, কতগুলো ইলেকট্রোলিসিসের ক্যাথোড বিক্রিয়া এবং অ্যানোড বিক্রিয়া জানতে হবে। যেমন প্রথমে আমি বলবো স্যার জলের তড়িৎ বিশ্লেষণ জানতে হবে। জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি বিক্রিয়া হচ্ছে, অ্যানোডে কি বিক্রিয়া, কারণ কি এবারে যদি ফ্যারাডে সূত্র দিয়ে ম্যাথ আসে, জলের তড়িৎ বিশ্লেষণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওই রিলেটেড ম্যাথ আমি একটা বলছি তোমাদের। ধরো এই টাইপের একটা ম্যাথ দিতে পারে, অ্যাসিড মিশ্রিত জলের মধ্যে দিয়ে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 3 মিনিট 13 সেকেন্ড ধরে পাঠালে কত পরিমাণ জল বিয়োজিত হবে। বা এরকমও তোমার দিতে পারে, এসটিপিতে ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তন কত হবে। তো এই টাইপের একটা ম্যাথ তুমি দেখতে পারো। আর কি, জেড মানে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলতে কি বোঝো, এর একক, বা ফ্যারাডের প্রথম ও দ্বিতীয় সূত্রের সমন্বয় সূত্রটা তার প্রমাণ দিতে পারে। আর কি, আর ধরো এই টাইপের একটা ম্যাথ তোমাকে দিয়ে দিতে পারে যে 1.4 গ্রাম N3- এর আয়নের মোট আধান কত, এই টাইপের। আর ধরো তোমাকে একটা লেজুর কোশ্চেন এইভাবে জুড়ে দিতে পারে যে প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে তুমি কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে তাহলে জলীয় দ্রবণের প্রকৃতি কেমন হবে, আম্লিক না ক্ষারীয়, এই টাইপের প্রশ্ন তুমি দেখে যাবে। আর কি দেখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো হচ্ছে এবারের জন্য, আগের বারে আসেনি, নির্জল কোষ, নির্জল কোষের ক্যাথোড ও অ্যানোডের বিক্রিয়া, লেড সঞ্চয়ক অ্যাসিড কোষের তুমি ডিসচার্জিংটা দেখে যাও। যদি ডিসচার্জিংও পড়ে, ডিসচার্জিং মনে থাকলে চার্জিং লিখতে পারবে। আর কি, জ্বালানি কোষ, জ্বালানি কোষের ক্যাথোড ও অ্যানোডের বিক্রিয়া, এই জায়গাগুলো দেখে যাও। আশা করি ইলেকট্রোকেমিস্ট্রি এর মধ্যে থেকেই থাকবে। এরপরে হচ্ছে স্যার আমাদের কেমিক্যাল কাইনেটিক্স বা রাসায়নিক গতিবিদ্যা। ঠিক আছে স্যার, রাসায়নিক গতিবিদ্যা মানে একটা প্রশ্ন করছি, যদি আমার মানে এটা কি স্যার মানে বেশি আপনার থিওরি আসবে না অঙ্ক আসবে? দেখুন, এখান থেকে 5 নাম্বার করতে হয়। তো 5 নাম্বারের মধ্যে দুটো অপশন থাকে সাধারণত দুটো কোশ্চেন দেওয়া হয়। তো সেক্ষেত্রে 2+2+1 ফর্ম থাকে, তার মধ্যে 2 মার্কসের একটা আপনার থাকে, ওই থিওরি টাইপের কোশ্চেন থাকে, একটা 1 মার্কসের লেজুর কোশ্চেন থাকে, আর একটা 2 মার্কসের ম্যাথ থাকে। এবার কোনো কোশ্চেনে দেখা যায় যে ওই দুটো ম্যাথ দিয়ে দিল, একটা এরকম দিয়ে দিল, এটা যে যিনি স্যার কোশ্চেন করবেন তার উপর ডিপেন্ড করে। তো এই চ্যাপ্টারটা বেশিরভাগটাই ইউজুয়ালি ম্যাথমেটিক্স। তো এখানে তোমরা কি কি দেখে যাবে, থিওরিটিক্যাল কোশ্চেনের জন্য আমি বলি, প্রথমে ক্রম ও আণবিকতার পার্থক্য দেখে যাও, শূন্যক্রম বিক্রিয়া এবং গ্যাসীয় ভগ্নাংশ ক্রম বিক্রিয়ার উদাহরণ দেখে যাও। আর কি দিতে পারে তোমাকে, হার ধ্রুবকের একক দেওয়া, মানে হার ধ্রুবক দিয়ে দেওয়া হবে, এরকম দেখো আমি লিখেছি, এরকম একটা হার ধ্রুবক দিয়ে দেওয়া হবে, দিয়ে তোমাকে ওই বিক্রিয়ার ক্রম জানতে চাওয়া হবে। তুমি কি করবে, এর সঙ্গে n ক্রম বিক্রিয়া হার ধ্রুবকের তুলনা করবে, n এর যা মান দাঁড়িয়ে আসবে সেটাই হবে এই বিক্রিয়ার ক্রম।
নেক্সট তুমি কি দেখতে পারো, এই ধরনের একটা প্রশ্ন তোমায় দিতে পারবে। ধরো তোমাকে বললো একটা বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়া হার এটা, বিক্রিয়াটি কি মৌলিক বিক্রিয়া, ব্যাখ্যা করো। এই টাইপের কোশ্চেন হতে পারে। আর কি হতে পারে, বিক্রিয়া হার রিলেটেড একটা ম্যাথ দিতে পারে, যেটা কিন্তু আগের বারে একটা বিক্রিয়া হার রিলেটেড ম্যাথ এসেছে নাইট্রোজেন এবং হাইড্রোজেন দিয়ে। তো নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বিক্রিয়া অ্যামোনিয়া উৎপন্ন হয় দেওয়ার জন্য সেই বিক্রিয়া দিয়ে। তো আমি একটা অন্য টাইপের ম্যাথ বলছি, এরকম ধরনের আসতে পারে যে ধরো একটা বিক্রিয়া দিয়ে দিল A প্লাস বি থেকে প্রোডাক্ট বি এর গাঢ়ত্ব দ্বিগুণ করা হলে বিক্রিয়ার হার প্রারম্ভিক হারের 1/4 গুণ হয়, বি এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম কত। এই টাইপের ম্যাথ তুমি একটা আশা করতে পারো। আর কি আগের বারে, এবার আমি ওই 2 মার্কসের কোশ্চেনের জন্য আসি। আগের বারে দেখবে খেয়াল করলে প্রথম ক্রম বিক্রিয়ার সমাকলিত রূপ প্রতিষ্ঠা করতে দিয়েছিল, তাই প্রথম ক্রম বিক্রিয়া আশা করি আসবে না। তোমাদের মেইনলি কোশ্চেন হয় শূন্য ক্রম বিক্রিয়া এবং প্রথম ক্রম বিক্রিয়া থেকে। তো শূন্য ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে তুমি কি দেখতে পারো যে শূন্য ক্রম বিক্রিয়া শেষ হওয়ার জন্য প্রয়োজনীয় সময় তাই অর্ধায়ু দ্বিগুণ, এটা একটু দেখে যেতে পারো। আচ্ছা, প্রথম ক্রম বিক্রিয়া কখনোই শেষ হয় না। প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্বের উপর নির্ভর করে না। সেক্ষেত্রে তুমি জাস্ট প্রমাণ করে দেবে টি হাফ ইজ ইকুয়াল টু 0.693/K, যেখানে ইনিশিয়াল কনসেন্ট্রেশনের কোনো উল্লেখ নেই। আর কি হতে পারে, এরকম টাইপের দুটো ম্যাথমেটিক্যাল প্রবলেম দিতে পারে। এই টাইপের একটা এসেছিল কিন্তু সেটা আলাদা। তো এই টাইপের T99% is equal to 2 into T90%, বা T3/4 is equal to T half, 2 into T half, এই টাইপের কোনো প্রুফ তোমাকে দিতে পারে। এবার আমি আসি তোমার ম্যাথমেটিক্যাল প্রবলেমের জন্য। ম্যাথমেটিক্যাল প্রবলেমের জন্য তুমি কি দেখবে, প্রথম ক্রম বিক্রিয়ার যে হার সমীকরণ ছিল ln a/a - x is equal to kt, এইটা দিয়ে তুমি যে যা যা ম্যাথ প্র্যাকটিস করেছো ওইটা দিয়ে ম্যাথমেটিক্যাল প্রবলেম আসবে। একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমের উপর আমি একটু জাস্ট হাইলাইট করব, দিয়ে আমি চ্যাপ্টারটা শেষ করব। সেটা হচ্ছে তোমার অতিরিক্ত জল একটি ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের শুরু হওয়ার 10 মিনিট ও 20 মিনিট পর বিক্রিয়ার হার 0.04 এবং 0.03 মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স হলে ওই বিক্রিয়ার অর্ধায়ু কত। এই ম্যাথটা একটু দেখে যেও, আমার মনে হচ্ছে কেন জানি না এই টাইপের ম্যাথ একটা আসতে পারে। আর একটা থিওরিটিক্যাল কোশ্চেন আমি জাস্ট বলবো, সেটা হচ্ছে অতিরিক্ত জলের উপস্থিতিতে মিথাইল অ্যাসিটেটের অ্যাসিডিক হাইড্রোলিসিস মানে আম্লিক আর্দ্র বিশ্লেষণ প্রথম ক্রমের হলেও ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণ দ্বিতীয় ক্রমের। এই কোশ্চেনটা একটু দেখে যাও, ব্যাখ্যাধর্মী কোশ্চেনের জন্য এটা একটু দেখে যাও। তো কেমিক্যাল কাইনেটিক্স থেকে মেইনলি তোমরা ফার্স্ট অর্ডার রিলেটেড ম্যাথ গুলো খুব ভালো করে দেখে যাও, ওখান থেকেই আশা করি চলে আসবে। আচ্ছা, এর পরের চ্যাপ্টার হচ্ছে তোমাদের পৃষ্ঠতলীয় রসায়ন। ওখান থেকে কোন কোন কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট যেগুলো দেখে যাবে, সেটা হচ্ছে অধিশোষণ একটি তাপদায়ী প্রক্রিয়া, ব্যাখ্যা করো। ভৌত অধিশোষণে নিম্ন কিন্তু রাসায়নিক অধিশোষণে উচ্চ উষ্ণতার প্রয়োজন কেন। ফ্রয়েডলিচ আইসোথার্ম খুব ভালো করে দেখে যাও। আকৃতি বর্ণনাত্মক অনুঘটক বলতে কি বোঝো, উইথ এক্সাম্পল। আচ্ছা, এবার চলে আসো তুমি কোলয়েড। কোলয়েড কণার ব্যাস কত সেটা একটু দেখে যাও। আর বিস্তার মাধ্যম ও বিস্তৃত দশার ভৌত অবস্থার উপর নির্ভর করে কোলয়েডের শ্রেণী বিভাগ মানে কোনটাকে কি বলে এবং তাদের উদাহরণ। তোমাকে একটা উদাহরণ দিয়ে দেওয়া হবে, বলবে ধরো তোমাকে বললো দুধ কি, তুমি জানো ইমালশন, কারণ বিস্তার মাধ্যম বিস্তৃত দশা দুটোই তরল, এরকম উদাহরণ তোমাকে জানতে চাইবে। দ্রাবক আকর্ষী দ্রাবক বিকর্ষী কোলয়েডের পার্থক্য অবশ্যই দেখে যাবে। বহু অণু সমন্বিত এবং বৃহৎ আণবিক কোলয়েডে শুধু উদাহরণ করে যাবে। পৃষ্ঠতল সক্রিয় পদার্থ কাকে বলে খুব ইম্পর্টেন্ট, ক্যাটায়নিক পৃষ্ঠতল সক্রিয় পদার্থ এবং অ্যানায়নিক পৃষ্ঠতল সক্রিয় পদার্থের উদাহরণ দেখে যাও। অপলয়ন কি, বা তোমাকে ধরো বলতে পারলো যে ঝিল্লি বিশ্লেষণ কি এবং ঝিল্লি বিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগ মানে হিমোডায়ালাইজার ভালো করে পড়ে যাবে। টিন্ডাল এফেক্টের কি এবং টিন্ডাল এফেক্টের ব্যবহারিক প্রয়োগটা দেখে যাও। সমতরিত বিন্দু কি, কোলয়েডের স্থায়িত্বের কারণ, স্বর্ণ সংখ্যা। এই জায়গায় এখন যে কয়েকটা কোশ্চেন বলবো খুব বেশি ইম্পর্টেন্ট এবারে আসার জন্য। স্বর্ণ সংখ্যা কি, বা ধরো এরকম টাইপের কোশ্চেন একটা দিল, হিমোগ্লোবিনের স্বর্ণ সংখ্যা 0.03 বলতে কি বোঝো। সুলডে হার্জি নিয়ম ভেরি ভেরি ইম্পর্টেন্ট বোথ ফর মানে বড় কোশ্চেন এবং তোমার এমসিকিউ এর জন্য। এখান থেকে তোমায় কেমন দিয়ে দিতে পারে, কোনো একটা সল ধরো ফেরিক হাইড্রোক্সাইড সলের আধান কত, তোমরা জানো পজিটিভ, তাহলে ওকে নিউট্রালাইজ করার জন্য কোন আধানটা মানে প্রয়োজন হবে, চারটে অপশন দেওয়া থাকবে, যে নেগেটিভ আধানের মান বেশি হবে সেটাই হবে উত্তর। নেক্সট কি দেখে যাবে তুমি এখান থেকে, কোলয়েডিয়ান কি দেখে যাবে, আর একটা হচ্ছে তোমার ন্যানো স্কেল পদার্থের ডাইমেনশনের মাত্রা মানে মাত্রাটা কত দেখে যাবে, 1 থেকে 100 ন্যানোমিটার এটা দেখে যাবে। এটুকু করলেই তোমার ফিজিক্যাল কেমিস্ট্রি আশা করি অনেকটাই কমন পেয়ে যাবে। তো এবার দেখো, এবার তোমাদের ইনঅর্গানিক শুরু হচ্ছে। স্যার আপনাকে একটু ইন্টারাপ্ট করব স্যার, ইনঅর্গানিক তো মানে
মানে আমি যতদূর স্যার জানি, ভুল হলে আপনি বলবেন, যে ধরুন ইনঅর্গানিকে তো তুলনামূলক মানে ইনফরমেটিভ কোশ্চেন, তো ম্যাক্সিমাম জন স্যার আমাদের ছাত্রছাত্রীরা মানে অর্গানিকটা নিয়ে বেশি চিন্তিত আর কি। তো স্যার মানে আপনি মনে হয় এগ্রি হবেন। তো স্যার ইনঅর্গানিকটা যদি করি মধ্যে, যেহেতু আমরা ভিডিওটা খুব বেশি স্যার লম্বা করতে পারবো না, ওদের পরীক্ষাও সামনে, তো স্যার ইনঅর্গানিকটা যদি একটু স্যার ছোট করে মেইন পয়েন্ট গুলো বলে দেন, আর তারপর অর্গানিকটা একটু বেশি ফোকাস করেন, আমার মনে হয় বাকিটা আপনি তো পিডিএফ স্যার দিয়েই দিচ্ছেন নাকি? হ্যাঁ, তাহলে আমি এক কাজ করি, যাদের মোটামুটি ধরো প্রিপারেশন খুব ভালো হয়ে গেছে তারা তোমরা সব কোশ্চেন পিডিএফ এবং আমি যা বলছি সেগুলো দেখো। যাদের প্রিপারেশন একটু মানে উইক আছে তারা আমি যে জায়গাগুলো ইম্পর্টেন্ট ইনঅর্গানিকের জন্য বলছি চ্যাপ্টার ওয়াইজ, সেইগুলো একটু দেখে যেতে পারো। যেমন প্রথম ইনঅর্গানিকের চ্যাপ্টার তোমাদের হচ্ছে মৌলের পৃথকীকরণ। ওইখান থেকে তুমি দেখেছো তৈল ভাষণ পদ্ধতিতে সোডিয়াম জ্যান্থেট ও পাইন তেলের ভূমিকা, কোন ধরনের আকরিকের ক্ষেত্রে এই পদ্ধতিটা ব্যবহার করা হয়, তাপ জ্বালানো ও ভস্মীকরণের পার্থক্য দেখেছো, বিগালক বলতে কি বোঝো, আম্লিক বিগালক, ক্ষারীয় বিগালক, এটা একটু দেখে যাও। আর একটা হচ্ছে লোহা নিষ্কাশনে ক্ষারীয় বিগালক ব্যবহৃত হয় কিন্তু তামা নিষ্কাশনে আম্লিক বিগালক কেন ব্যবহৃত হয়, এটা ব্যাখ্যা। আর কি দেখে যেত, থার্মিক মিশ্রণ কি, ওই পদ্ধতিতে নিষ্কাশন করা যায় দুটি ধাতুর নাম। আর কি স্পাইজেল কি দেখে যাও। আর দেখে যেও হিমাটাইট ও আয়রন নিষ্কাশনে চুনা পাথরের ভূমিকা। জিঙ্ক ব্লেন্ড আকরিকের তাপ জ্বালানোর সময় বায়ু প্রবাহ ও উষ্ণতা নিয়ন্ত্রণ করা হয় কেন। তাপজারিত আকরিকের কার্বন বিজারণের সময় অতিরিক্ত কোক চূর্ণ মেশানো হয় কেন। জিঙ্কের স্ফুটনাঙ্ক 920 ডিগ্রি সেন্টিগ্রেড হওয়া সত্ত্বেও কার্বন বিজারণের সময় 1400 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা রাখা হয় কেন। জোন পরিশোধনের নীতিটি দেখেছো। স্পেল্টার কি, আর দেখেছো মল্ট পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশন করা হয়। আর দেখেছো জিঙ্ক ব্লেন্ড আকরিককে কার্বন বিজারণের আগে তাপজারিত করা হয় কেন। এই কটা কোশ্চেন তোমরা মোটামুটি দেখেছো। আরো কিছু কোশ্চেন আমার এখানে আছে যেটা দিয়ে দেওয়া হবে। আচ্ছা, এরপরে আমি তোমাদের ডিএ ব্লকটা আগে বলে দিচ্ছি। ডিএ ব্লকে দেখো এমসিকিউ গুলো আমি বলছি না, ওটা পিডিএফ এ পেয়ে যাবে। থিওরিটিক্যাল যে কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট সেগুলো একটু শুনে নাও। স্যার লাস্ট একবার বলে দিই, তোমাদের আগেও বলেছি যে এই ভিডিও ডেসক্রিপশনে তো তুমি ওই পিডিএফ এর লিংক পেয়েই যাবে। কোনো কারণে ধরো গ্রুপ ফুল হয়ে গেল বা কোনো কারণে পিডিএফ পাচ্ছ না, তাহলে ওই আমার চ্যানেলে গিয়ে তুমি কমেন্ট করতে পারো, এই চ্যানেলেও স্যারের চ্যানেলেও কমেন্ট করতে পারো, তাহলে সেটা দিয়ে দেবো। তাহলে আমার চ্যানেলে গিয়ে, আমার চ্যানেলটা তো তোমরা জানো, ওখানে বায়োলজি সাজেশনও আসছে, এরপরে তো তোমাদের জীববিদ্যা মানে পরীক্ষা আসছে, অঙ্কর পরই জীববিদ্যা পরীক্ষা, তো ওখানে জীববিদ্যার সাজেশন বা জীববিদ্যার এমসিকিউ সাজেশন এই রিলেটেড বেশ কিছু ভিডিও আসছে। চ্যানেলটার নাম তোমরা অনেকেই জানো, বায়ো উইজার্ড দেবাংশু স্যার, বা ইউটিউবে দেবাংশু স্যার বায়োলজি বলে সার্চ করলে হয়ে যাবে। এই ভিডিও ডেসক্রিপশনে চ্যানেলের লিংক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে পিডিএফটা পেয়ে যাবে, বা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেও পেয়ে যাবে। স্যার প্লিজ। তো দেখো ডিএ ব্লক থেকে তুমি ব্রড কোশ্চেনের জন্য কি কি দেখে যাবে। জিঙ্কের অ্যাটমাইজেশন এনথালপি 3D সিরিজের মধ্যে সর্বনিম্ন, ব্যাখ্যা করো। ম্যাঙ্গানিজের তৃতীয় আয়নন এনথালপির মান অত্যাধিক বেশি কিন্তু আয়রনের তৃতীয় আয়নন এনথালপির মান অনেক কম, ব্যাখ্যা করো। সর্বোচ্চ জারণ সংখ্যা বিশিষ্ট 3D মৌলের নাম এবং সর্বোচ্চ জারণ সংখ্যা বিশিষ্ট ডি ব্লক মৌল জিজ্ঞাসা করতে পারে। ক্রোমিয়াম 2 এবং ম্যাঙ্গানিজ 3 উভয়ই D4 ইলেকট্রন বিন্যাস বিশিষ্ট হওয়া সত্ত্বেও ক্রোমিয়াম 2 একটি উত্তম বিজারক কিন্তু ম্যাঙ্গানিজ 3 একটি উত্তম জারক, ব্যাখ্যা করো। জলীয় দ্রবণে Cu+ অপেক্ষা Cu2+ এর স্থায়িত্ব বেশি, ব্যাখ্যা করো। বা এরকম দিতে পারে জলীয় দ্রবণে D1 ইলেকট্রনিক কনফিগারেশন খুবই অস্থায়ী, ব্যাখ্যা করো। V2O5 একটি উত্তম অনুঘটক, ব্যাখ্যা করো। তোমাকে কোনো একটা আয়ন বলে দিতে পারে, যেমন ধরো আয়রন 3 বললো বা যে কোনো নিকেল 2 বললো, এদের ম্যাগনেটিক মোমেন্ট বার করতে দেবে √n+2 Bm, এই ফর্মুলা। n হচ্ছে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন, ওটা দিয়ে তোমায় দিতে পারে। জিঙ্কের লবণগুলো সাদা কিন্তু ধরো তোমার কপার 2+ এর লবণ রঙিন কেন, এরকম দিতে পারে। কালার থেকে একটা কোশ্চেন তুমি এক্সপেক্ট করতে পারো, যেমন কালারে তুমি জানো যেখানে ডিডি ট্রানজিশন হবে সেখানে কালার দেবে, নাহলে দেবে না। কিরকম, যেমন ধরো আমি একটা স্যাম্পল কোশ্চেন বলছি, SCH2O6 এবং TiH2O6 এর মধ্যে কোনটা রঙিন, যেখানে D10 আর D0 হয়ে যাবে তারাই কালারলেস হবে, কারণ কি ডিডি ট্রানজিশন হবে না। এই টাইপের একটা দেখতে পারো। আর কি ল্যান্থানাইড সংকোচনটা ভালো করে দেখে যাবে, কারণ ডি ব্লক আর F ব্লকের মৌলের সাধারণ ইলেকট্রনিক কনফিগারেশন দেখে যাবে। আর কি ল্যান্থানয়েড মৌলগুলোকে কেন বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না। HF ও জার্কোনিয়াম ও হ্যাফেনিয়ামকে কেন পৃথক করা কষ্টসাধ্য, এরকম একটা এমসিকিউ প্রবাবলি একেবারে এসেছিল। জলীয় দ্রবণে Sm2+, Eu2+, Yb2+ উত্তম বিজারক রূপে কাজ করে কিন্তু Ce4+ উত্তম জারক রূপে কাজ করে কেন। K2Cr2O7 এবং KMnO4 উপর তাপের প্রভাব আলোচনা করো।
LaOH হোল 3 এবং LuOH হোল 3 এর মধ্যে কে বেশি ক্ষারীয় ব্যাখ্যা করো। KMnO4 কে কেন রঙিন বোতলে রাখা হয়। আর একটু তুমি দেখে যেতে পারো প্রাসিওডিয়ামের ইলেকট্রন বিন্যাস 4f2 5d1 6s2 না হয়ে 4f3 6s2 হয় কেন। আর যারা খুব ভালো প্রিপারেশন নিতে চাইছো তারা জিডি এবং সিই এর ইলেকট্রনিক কনফিগারেশনটা করে যাও এবং কিছু কি ঘটে সমিত সমীকরণ সহ দেয়, ওগুলো আমি বলছি না, ওগুলো তোমরা পেয়ে যাবে ওখানে। তাহলে ডিএ ব্লকে এইটুকু করলেই মোটামুটি হয়ে যাবে। নেক্সট চ্যাপ্টার হচ্ছে আমাদের কোঅর্ডিনেশন কেমিস্ট্রি। পরের চ্যাপ্টার কোঅর্ডিনেশনে তোমরা কি কি দেখবে, এমসিকিউ গুলো আমি বলছি না, ব্রড কোশ্চেনের জন্য যেগুলো তোমরা দেখে যাবে সেগুলো হচ্ছে যুগ্ম লবণ এবং দ্বিলবণের পার্থক্য দেখে যাও, হোমোলেপটিক কমপ্লেক্স হেটারোলেপটিক কমপ্লেক্সের এক্সাম্পল ভালো করে দেখে যাবে, অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল খুব ভালো করে দেখে যাবে, ক্যাটায়নিক একটা লিগ্যান্ডের এক্সাম্পল, একটা চিলেটিং লিগ্যান্ডের এক্সাম্পল দিতে পারে, ফ্লেক্সিডেন্টেডও বলতে পারে তোমাকে। আর কি ইএএম বার করা, এটা এফেক্টিভ অ্যাটমিক নাম্বার, এটা একটু ভালো করে দেখে যাও। তোমাকে যে কোনো কমপ্লেক্স দিতে পারে, এফেক্টিভ অ্যাটমিক নাম্বার বার করার একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলা অ্যাপ্লাই করে ইএএম বার করবে। আর কি আসতে পারে, ইউপ্যাক নোমেনক্লেচার আসতে পারে, কোঅর্ডিনেশন কম্পাউন্ডের ইউপ্যাক নামকরণ আসতে পারে, সেক্ষেত্রে রুল আছে বেশ কয়েকটা, সেগুলো তোমরা ভালো করে দেখেছো আশা করি। আর কি হতে পারে, এবার আইসোমারিজম থেকে তোমরা যেটা দেখে যেতে পারো, ধরো আমি এই 3 টাইপের দিলাম, এই 3 টাইপই বেশি ইম্পর্টেন্ট, এই 3 টাইপের কতগুলো জ্যামিতিক গঠন সম্ভব সেইগুলো, যেমন এটা যেমন তুমি জানো ফ্যাক একটা সম্ভব একটা মার্ক, তো সেগুলো একে দেখানো, এগুলো তোমাকে দিতে পারে। নেক্সট তুমি চলে আসো ভিভিটি থেকে, ভিভিটি থেকে তুমি কি দেখে যাবে, এরকম টাইপের কোশ্চেন তুমি এক্সপেক্ট করতে পারো, NiCl4 2- চতুস্তলকীয় প্যারাম্যাগনেটিক, কিন্তু NiCN হোল 4 2- সমতলিক বর্গাকার ডায়াম্যাগনেটিক। হয়তো তোমাকে আকারগুলো নাও বলতে পারে, এটা প্যারাম্যাগনেটিক এটা ডায়াম্যাগনেটিক, এরকমও বলতে পারে। NiCO হোল 4 একটা চতুস্তলকীয় ডায়াম্যাগনেটিক কম্পাউন্ড ব্যাখ্যা করতে দিতে পারে, বা এরকম ধরনের কোশ্চেন তোমাকে দিতে পারে। CONH3 হোল 6 3+ একটা অভ্যন্তরীণ কক্ষক ঘটিত কমপ্লেক্স, মানে ইনার অরবিটাল অক্টাহেড্রাল, আর একটা হচ্ছে NiNH3 হোল 6 2+, এটা আউটার অরবিটাল অক্টাহেড্রাল। তো এগুলো ব্যাখ্যা করতে দিতে পারে, সেগুলো তোমরা জানো লিগ্যান্ডের ফিল্ড স্ট্রেংথ দিয়ে। আর কি হতে পারে, আর ধরো কোশ্চেন একটু ঘোরাতে চাইলো স্যার, সেক্ষেত্রে তোমাকে সিএফএসি ক্যালকুলেশন করতে দিতে পারে। এই ধরনের কোশ্চেন সচরাচর দেখা যায় না, যদি কোশ্চেন আমি আশা করছি শক্ত হবে না, যদি এবারে তোমরা শেষ পরীক্ষা দিচ্ছ এই প্যাটার্নে, তো আশা করছি শক্ত হবে না। কিন্তু যদি কেউ সিএফএসি দেখে যেতে পারো, D4 ইলেকট্রনিক কনফিগারেশনের জন্য হাই স্পিন আর লো স্পিনের সিএফএসি দেখে যাও। কালার থেকে একটা দেখে যাও, ওই ডিএফ ব্লকেরই একই এক্সপ্লেনেশন, যেমন এক ডিএফ ব্লকে যে কোশ্চেন বলেছি সেম কোশ্চেন কালার থেকে দেখে যেতে পারো। আর কি দেখে যেতে পারো, কোঅর্ডিনেশন থেকে তোমরা দেখে যেতে পারো যে একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ডের এক্সাম্পল যেটা ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয়, যেমন তোমরা সিসপ্লাটিন আর কি চিলেট এফেক্টটা একটুখানি দেখে যাও। এটুকু করলেই কোঅর্ডিনেশন কেমিস্ট্রি তোমার মোটামুটি শেষ। আচ্ছা, তো তোমাদের এর পরের চ্যাপ্টার হচ্ছে পি ব্লক। পি ব্লক জানো খুব বড় চ্যাপ্টার, 8 মার্কস আছে, একটা 5 নম্বরের কোশ্চেন, একটা 2 নম্বরের, একটা এমসিকিউ থাকে। তো এটা খুব বড় চ্যাপ্টার, মানে এত কোশ্চেন যদি আমি বলতে চাই ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, অর্গানিকের জন্য টাইম দিতে পারবো না, আর তোমাদের এত টাইমও নেই এতটা দেখায়। তাই আমি গ্রুপ ওয়াইজ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন একদম অল্প করে বলছি, তোমরা কিন্তু অবশ্যই পিডিএফটা দেখো। তো গ্রুপ 15 থেকে তোমরা দেখো এসবি +5 আর BI +5 এর মধ্যে কোনটা শক্তিশালী জারক দ্রব্য, ওটা দেখো। NH3 PH3 ASH3 আর BiH3 এদের মধ্যে ক্ষার ধর্ম গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ক্রমটা দেখে যাও, ইম্পর্টেন্ট। NF3 আদ্র বিশ্লেষিত হয় না, কিন্তু PCl3 হয় কেন, আর NCl3 আর PCl3 ডিফারেন্ট প্রোডাক্ট পাওয়া যায় আদ্র বিশ্লেষণে, ওটা কেন হয় ওটা দেখে যাও। নেসলার বিকারক দেখে যাও, ক্লোরিনের সাথে অতিরিক্ত অ্যামোনিয়া বা অ্যামোনিয়ার সাথে অতিরিক্ত ক্লোরিনের বিক্রিয়া দেখে যাও। NO2 কেন ডাইমার গঠন করে ভালো করে দেখে যাও। ফসফরাসের যে অক্সো অ্যাসিড গুলো আছে H3PO2 আর H3PO3 এটা কে বিজারক অ্যাসিড সেটা একটু দেখে যাও। NaH2PO3 একটা অ্যাসিড লবণ, কিন্তু Na2HPO2 এটা সমিত লবণ, এটা কেন দেখে যাও। নাইট্রোজেন +5 জারক সংখ্যা প্রদর্শন করলেও কেন পেন্টাহ্যালাইড গঠন করে না, এটা ভালো করে দেখে যাও। গ্রুপ 16 এ চলে আসি, গ্রুপ 16 এ তোমরা কি কি দেখবে, SO2 ধ্রুবীয় কিন্তু SO3 অধ্রুবীয়, ব্যাখ্যা করতে বলতে পারে। SO2 এর জারণ ও বিজারণ দুটো ধর্মই আছে, কিন্তু SO3 কেবলমাত্র জারণ ধর্ম আছে, এটা ভালো করে দেখে যাও। H2O H2S H2Ac H2T এদের তুমি কি দেখে যাও, এদের তুমি দেখে যাও এদের স্ফুটনাঙ্ক আর আম্লিক চরিত্রটা দেখে যাও। আচ্ছা, TeF6 আদ্র বিশ্লেষিত হলেও SF6 কেন আদ্র বিশ্লেষিত হয় না, SF6 সম্ভব হলেও SH6 কেন সম্ভব হয় না, এটা ভালো করে দেখে যাও। আর কি দেখে যাও, ট্রেলিং অফ মার্কারি দেখে যাও ভালো করে। আচ্ছা,
আর দেখে যেও তুমি এখান থেকে ক্লোরিন জল দ্বারা বিরঞ্জন স্থায়ী, কিন্তু SO2 জলীয় দ্রবণ দ্বারা বিরঞ্জন স্থায়ী নয় কেন, এটা ভালো করে দেখে যেও। সালফারের যে অক্সো অ্যাসিড গুলো আছে স্ট্রাকচার ভালো করে দেখে যাবে, H2H2O6, H2SO5 এবং H2H2OE, এখান থেকে কোনটায় SS বন্ধন, কোনটায় SOS বন্ধন বা কোনটায় পারঅক্সো লিংকেজ আছে তোমার জিজ্ঞাসা করতে পারে। আর তুমি কি দেখতে পারো এরপর, আর গ্রুপ 16 থেকে প্রভাবলি এইটুকুই। গ্রুপ 17 এ চলে আসো। গ্রুপ 17 এ তুমি কি দেখতে পারো, F2 এর বন্ধন বিয়োজন এনথালপি Cl2 অপেক্ষা কম কেন, ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লুরিন অপেক্ষা বেশি হলেও এর জারণ ধর্ম ক্লোরিনের কেন বেশি, ফ্লুরিনের জারণ ধর্ম ক্লোরিনের অপেক্ষা কেন বেশি, এটা ভালো করে দেখে যেও। আর HF, HCl, HBr, HI এদের আম্লিক ধর্ম বিজারণ ক্ষমতা এটা ভালো করে দেখে যাবে। ডিট বিক্রিয়া ভালো করে দেখে যাবে। I3- উৎপন্ন হয়, F3- হয় না কেন, বা FCl3 হয় না কিন্তু ClF3 হয় না কেন। ইন্টারহ্যালোজেন ভালো করে দেখে যাও। ক্লোরিনের যে অক্সো অ্যাসিড গুলো আছে HOCl, HClO2, HClO3, HClO4 এদের আম্লিক ধর্ম ভালো করে দেখে যাবে। আর কি দেখে যাও, আর ICl এর সক্রিয়তা I2 অপেক্ষা কেন বেশি, বা ছদ্ম হ্যালোজেন এইগুলো একটু দেখে যেতে পারো। গ্রুপ 18 এ চলে আসি। গ্রুপ 18 এ তুমি XCF4 এর আদ্র বিশ্লেষণ, জেনারেল যে তিনটে ফ্লুরাইড আছে XCF2, XCF4, XCF6 এর তোমার স্ট্রাকচার উইথ হাইব্রিডাইজেশন, XCOF4, XCO2F2, XCO3 এদের স্ট্রাকচার এবং হাইব্রিডাইজেশন এগুলোই দেখে যেও। আশা করি এর মধ্যে তো কিছু পাবে, আর পিডিএফ তো তোমরা দেখছোই। তাহলে তোমাদের ইনঅর্গানিক শেষ হলো। এবার চলে আসি প্রথম চ্যাপ্টার তোমাদের হ্যালো অ্যালকেন হ্যালোয়ারিনের চ্যাপ্টার থেকে তোমরা কি কি দেখে যেতে পারো। যেমন ধরো নিওপেন্টাইল অ্যালকোহলের সাথে HCl এর বিক্রিয়ায় নিওপেন্টাইল ক্লোরাইড উৎপন্ন হয় না কেন। SN1 আর SN2 বিক্রিয়ার ত্রিমাত্রিক রসায়ন তোমরা ভালো করে দেখে যেও। হ্যাঁ, উইথ স্টিরিওকেমিস্ট্রি পড়তে পারে। আচ্ছা, কিছু ডেফিনিশন অবশ্যই দেখে যাবে, যেটা হচ্ছে তোমার মেসো যৌগ উইথ এক্সাম্পল, রেসিমিক মিশ্রণ, এনান্সিওমার, ডাস্ট্রিওমার। আর একটা হচ্ছে RS নোমেনক্লেচার পড়তে পারে তোমার, RS নোমেনক্লেচার দেখে যেও। আর কি, এবার ধরো তোমার কিছু নেম রিঅ্যাকশন ভালো করে দেখে যেতে যাবে। আগের বারে ফিঙ্কেলস্টাইন পড়ে গেছে, তাই আশা করি ফিঙ্কেলস্টাইন আসবে না। তোমরা দেখতে পারো সোয়ার্টস বিক্রিয়াটা দেখতে পারো। স্যান্ডমায়ার ভালো করে দেখে যাবে, এটা নাইট্রোজেনের জন্যও বললাম, নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ডের জন্য একবারে বলে দিলাম। স্যান্ডমায়ার ভালো করে দেখে যাবে। সিমেন্ট ভালো করে দেখে যাবে, মানে অ্যানিলিন থেকে ফ্লুরোবেনজিনের কনভার্সন ডাইরেক্ট। উইলিয়ামসন ইথার সিনথেসিসটা একটু দেখে যেও। উডস ফিটিক দেখে যেও। আর আর এখান থেকে এবার কয়েকটা ডেসক্রিপটিভ কোশ্চেন আমি একটুখানি বলি। বেনজাইল ক্লোরাইডের জলীয় দ্রবণে AgNO3 যোগ করলে সাদা অদক্ষেপ দেয়, কিন্তু ক্লোরোবেনজিন দেয় না কেন, এটা দেখে যাও। একটি মাত্র রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে ক্লোরোবেনজিন বা বেনজাইল ক্লোরাইডের মধ্যে পার্থক্য, মানে কোশ্চেনটা এইভাবে ঘুরিয়ে দিতে পারে। আর কি এখান থেকে তোমরা দেখতে পারো যে অ্যালকিল হ্যালাইড গুলো আছে, মানে ধরো মিথাইল ফ্লুরাইড, মিথাইল ক্লোরাইড, মিথাইল ব্রোমাইড, মিথাইল আয়োডাইড, এদের ডাইপোল মোমেন্টের অর্ডার জিজ্ঞাসা করতে পারে তোমার। আর কি, আর তোমাকে ধরো এরকম দিতে পারে ইথাইল ক্লোরাইডের জলীয় দ্রবণে জলীয় NaOH দিলে ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয়, কিন্তু ক্লোরোবেনজিনে জলীয় NaOH দিলে ফেনল উৎপন্ন হয় না কেন। বা এরকম তোমাকে কোশ্চেনটা এইভাবে ঘুরিয়ে দিতে পারে যে ক্লোরোবেনজিন অপেক্ষা ইথাইল ক্লোরাইডের আদ্র বিশ্লেষণ সহজে ঘটে, ব্যাখ্যা করো, এটা বলতে পারে। আর কি হতে পারে, তোমাকে ধরো এরকম বলতে পারে যে এই কোশ্চেনটা এরকম ভাবে বলতে পারে যে মিথাইল ক্লোরাইডের CCl বন্ধন দৈর্ঘ্য ক্লোরোবেনজিনের CCl বন্ধন দৈর্ঘ্য অপেক্ষা বড়, এটা কেন, এই টাইপের প্রশ্ন তোমাকে দিতে পারে। বা এটা না দিয়ে তোমাকে ভিনাইল ক্লোরাইড ইথাইল ক্লোরাইডও বলে দিতে পারে, মানে ক্লোরোবেনজিন ও ইথাইল ক্লোরাইডের পরিবর্তে। আর তুমি এখান থেকে ডেসক্রিপটিভ তুমি কি দেখে যেতে পারো, DDTর প্রস্তুতি দেখে যাও, পরিবেশগত প্রভাবটা ভালো করে দেখে যাও। আর একটা হচ্ছে তোমাকে এখান থেকে কয়েকটা কম্পাউন্ড দিয়ে দেবে, মানে ধরো ইথাইল ক্লোরাইড দিয়ে দিল, আইসোপ্রোপাইল ক্লোরাইড দিয়ে দিল, টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড দিয়ে দিল, দিয়ে বললো এদের SN1 বিক্রিয়ার ক্রম অনুযায়ী সাজাও, বা SN2 বিক্রিয়ার ক্রম অনুযায়ী সাজাও। ওখান থেকে MCQ দেয় কোনটা SN1 বিক্রিয়ায় তাড়াতাড়ি অংশগ্রহণ করবে, সেক্ষেত্রে লিভিং গ্রুপের এফেক্টটাও তোমাকে দেখে যেতে হবে। আর কিছু কনভার্সন দেয় বা পরিবর্তন দেয়, সেটা আমি দেখো তোমাদের জন্য ভিডিও লম্বা করব না, আমি এখানটা লিখেছি, এই জায়গাটা স্যার আপনি যদি চলে যান, তাহলে এই জায়গাটায় আমরা লিখেছি, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, আশা করি এগুলো করলে পেয়ে যাবে আশা করি। তাহলে তোমাদের হলো কি হ্যালো অ্যালকেন হ্যালো অ্যালিন চ্যাপ্টারটা খতম হয়ে গেল। পরবর্তী চ্যাপ্টার তোমাদের হচ্ছে অ্যালকোহল ফেনল ইথার। তো অ্যালকোহল ফেনল ইথার থেকে দেখো আগের বারে কিছু ভালো ভালো কোশ্চেন চলে এসেছে,
যেমন তোমার কিউমিন ফেনল, কিউমিন থেকে ফেনল তৈরি এসে গেছে, লুকাস রিয়েজেন্ট দিয়ে যে অ্যালকোহলের আইডেন্টিফিকেশন পড়ে গেছে, উইলিয়ামসন ইথার সিনথেসিসটাও পড়ে গেছে, মানে অ্যালকোহল ফেনল ইথার থেকে। তাহলে তোমরা কোন কোন জায়গাটা ভালো করে দেখে যাবে। তো দেখো, প্রথমে তোমরা দেখে যাবে হাইড্রোবোরেশন অক্সিডেশন রিঅ্যাকশনটা প্রোডাক্ট কি হয়, উইথ স্টিরিওকেমিস্ট্রি, হ্যাঁ, কিভাবে অ্যাডিশন হয়, মানে সাইন অ্যাডিশন যে হয় ওটা একটু ভালো করে দেখে যাও। এটা এমসিকিউ এর জন্য কিন্তু ইম্পর্টেন্ট, আমি বললাম, মানে দিতে পারে এটা। অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন রিঅ্যাকশনটা দেখে যাবে, বুভো ব্লাঙ্ক ডিজারনটা দেখে যাবে। আর তোমরা যেগুলো দেখে যাবে সেটা হচ্ছে ডাউ পদ্ধতিটা দেখে যাবে, আর হচ্ছে ফেনলের অ্যাসিটাইলেশনটা একটু দেখে যেও। আচ্ছা, ফেনলের সঙ্গে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের যে কাপলিং রিঅ্যাকশন সেটা দেখে যেও। আর একটা হচ্ছে রিএজেন্ট সম্পর্কে তোমাদের ভালো নলেজ আশা করি আছে। অক্সিডাইজিং রিএজেন্ট, যেটা তোমার মানে ফেনলকে কি করছো, অক্সিডাইজ করছো, মাইল্ড অক্সিডাইজিং মানে মৃদু জারক দ্রব্য দিয়ে। আর একটা হচ্ছে তোমার কি তীব্র জারক দ্রব্য দিয়ে। মৃদু দিয়ে কি হবে জানো তোমরা, অ্যালডিহাইডে গিয়ে থেমে যাবে যদি সেটা 1 ডিগ্রি অ্যালকোহল হয়, আর যদি স্ট্রং হয় তাহলে কার্বক্সিলিক অ্যাসিডে চলে যাবে। এগুলো একটু ভালো করে দেখে যাও। আর কোন কোন রিঅ্যাকশন তোমরা ভালো করে দেখে যাবে সেটা দেখো আমি এখানে লিখে দিয়েছি। কোলবে স্মিথ ভালো করে দেখে যাও, আগের বারে মনে হয় রাইমার টিম্যান এসেছিল, তো এই জায়গাগুলো এই রিঅ্যাকশন গুলো একটু ভালো করে তোমরা দেখে নাও, স্ক্রিনশট তুলে নাও, এই রিঅ্যাকশন গুলো একটু ভালো করে দেখে যাও। এটা হচ্ছে কিন্তু তোমার অ্যাসপিরিন, এটা স্যালো, এটা কিন্তু অয়েল অফ উইন্টারকিন, মানে তোমাকে এটা পরিবর্তন করতে দেবে, এটা যেমন পরিবর্তন করতে দেবে ফেনলে, ঠিক আছে। তো এগুলো ক্লোরিনের সাথে জলের বিক্রিয়া, এগুলো একটু দেখে যাও। পরবর্তী চ্যাপ্টার হচ্ছে তোমার অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড। দেখো এই চ্যাপ্টারটা থেকে আমি খুব বেশি কমেন্ট করতে পারছি না, এই কারণেই যে এই চ্যাপ্টারটা থেকে কোনটা ইম্পর্টেন্ট সেটা ডিপেন্ড করবে স্যার কোনটা দিচ্ছে তার উপরে, মানে সবই ইম্পর্টেন্ট, কোনটা তুমি দেখে যাবে, মানে আমি যেটাই বলবো সেটাই কম হয়ে যাবে, আমি তো বলবো সবই তুমি দেখে যাও। এবার তোমার যদি প্রিপারেশন ভালো থাকে দেখে যাও। এখন তুমি যদি বলো আমার নয়, আমাকে একদিনে দেখে যেতে হবে, আমার সাজেশন নেম রিঅ্যাকশন দেখে যাও। যে কটা নেম রিঅ্যাকশন আছে যা রোজেনবার্গ রিডাকশন, উইল-কিসনার রিডাকশন, হ্যাঁ, ফ্রাইস রিঅ্যারেঞ্জমেন্ট ভালো করে দেখে যাও, টিসেনকো বিক্রিয়া ভালো করে দেখে যাও, অ্যালডল আর ক্যান্ডিজারও খুব ভালো করে দেখে যাও। অ্যালডল আর ক্যান্ডিজারের পার্থক্যটা, এখান থেকে একটা ফেমাস কোশ্চেন হয়, মানে ধরো হ্যালোফর্ম রিঅ্যাকশন খুব ভালো করে দেখে যাবে, যেটা অ্যালকোহলের জন্য ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ। হ্যালোফর্ম দিয়ে একটা পার্থক্য তোমাকে অবশ্যই থাকতে পারে, মানে ধরো তোমায় বললো ইথাইল অ্যালকোহল আর একটা হচ্ছে প্রোপাইল অ্যালকোহল, এর মধ্যে পার্থক্য করো। জানো ইথাইল অ্যালকোহল কি, হ্যালোফর্মে তোমার কি CH3 হলুদ পদক্ষেপ দেবে, কিন্তু প্রোপাইল অ্যালকোহলটা দেবে না, তাই তো। তো হ্যালোফর্ম রিঅ্যাকশন অ্যালডিহাইড কিটোনের জন্য কিন্তু তোমার ইম্পর্টেন্ট, কেন, পার্থক্যকারী বিক্রিয়া হিসেবে ওটা খুব ইম্পর্টেন্ট আছে। আর কি তুমি দেখে যেতে পারো, ফ্রাইস বললাম, টিসেনকো বললাম, অ্যালডল আর ক্যান্ডিজারো, এই কটা রিঅ্যাকশন খুব ভালো করে দেখে যেতে পারো, আশা করি 2-1ও তো পেয়ে যেতে পারো। আর যা যা নেম রিঅ্যাকশন আছে সব কটাই দেখে যাও। তো এই রিঅ্যাকশনটা নিয়ে আমি খুব বেশি কমেন্ট করছি না, কারণ কি এখান থেকে কি দেবে, যে কোশ্চেন করছে সেই স্যার জানেন এবং ঈশ্বর জানেন, এবং পরীক্ষার পর তোমরা জানবে। এরপরে তোমাদের অর্গানিকের যে চ্যাপ্টারটা হচ্ছে সেটা হচ্ছে নাইট্রোজেন ঘটিত জৈব যৌগ। তো এখান থেকে তোমরা কি কি কোন কোন রিঅ্যাকশন ভালো করে দেখে যাবে। কার্বিল অ্যামিন বিক্রিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কার্বিল অ্যামিন বিক্রিয়া কিন্তু খুব ভালো করে দেখে যাও, হ্যাঁ। সায়ানাইডের আদ্র বিশ্লেষণ খুব ভালো করে দেখে যাও, সেটা আম্লিক আদ্র বিশ্লেষণ হতে পারে, ক্ষারীয় হতে পারে, মানে সম্পূর্ণ আদ্র বিশ্লেষণ, অসম্পূর্ণ আদ্র বিশ্লেষণ, আমি যেটা বলতে চাইছি। আর কি দেখে যেতে পারো, অ্যানিলিনের তোমার অ্যাসিটাইলেশন দেখে যেতে পারো, ডায়াজোডাইজেশন দেখতে যেতে পারো, হ্যাঁ। আগেই আমি বলে দিয়েছি বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের স্যান্ড মায়ার বিক্রিয়াগুলো, মানে ওখান থেকে তোমার আয়োডোবেনজিন, ক্লোরোবেনজিন, ফ্লুরোবেনজিন, ব্রোমোবেনজিন, নাইট্রোবেনজিন, ঠিক আছে, ফেনল যা যা তৈরি হয় ওগুলো খুব ভালো করে দেখে যাও। H2L এর ক্লার্ক সিনথেসিস দেখে যাও। হিন্সবার্গ বিক্রিয়া, মানে প্রাইমারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন, টার্সিয়ারি অ্যামিন শনাক্তকরণের বিক্রিয়াটা দেখে যাও। এই কারণেই বললাম, কারণ কি অ্যালকোহলের লুকাস আগেরবারে পড়ে গেছে ফেনলে। আচ্ছা, ফেনলে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, তো ওটা একটু দেখে যাও, যেটা হচ্ছে ফেনল আর ফেনলের যে ডেরিভেটিভ গুলো আছে, মানে ধরো অর্থোনাইট্রোফেনল, প্যারানাইট্রোফেনল, মেটানাইট্রোফেনল, চারটে দিয়ে দেবে, তাদের অ্যাসিডিটির অর্ডার কিন্তু খুব কোশ্চেন আছে। সিমিলারলি অ্যানিলিনেরও এরকম বেসিসিটির অর্ডার থাকে, মানে ধরো তোমার বললো যে অ্যানিলিনে একটা অ্যানিলিন দিয়েছে, একটা যে অর্থোক্লোরো অ্যানিলিন, মেটাক্লোরো অ্যানিলিন, প্যারাক্লোরো অ্যানিলিন, তাহলে এদের বেসিসিটির অর্ডার কি হবে, শুধু ক্লোরিন নাও থাকতে পারে, মিথাইল গ্রুপ থাকতে পারে, NO2 গ্রুপ থাকতে পারে, OCH3 গ্রুপ থাকতে পারে, এরকম বেসিসিটির কোশ্চেন কিন্তু তোমাকে থাকতে পারে। আর কি, আর হচ্ছে তুমি দেখে যাও এখান থেকে স্মিথ রিঅ্যাকশন ভালো করে দেখে যাও। আগের বারে গ্যাব্রিয়েল থ্যালিমাইড পড়ে গেছে, দেখার দরকার নেই। স্মিথ রিঅ্যাকশন ভালো করে দেখে যাও, লোসেনটা দেখে যাও অল্প, কার্টিয়াসটা ভালো করে দেখে যাও। আর একটা হচ্ছে তোমার যেটা তোমরা দেখে যাবে, অ্যালকিল আইসোসায়ানাইডে ডাইলিউট HCl দেওয়া হলো, কি প্রোডাক্ট পাওয়া যাবে।
দুটো প্রোডাক্ট পাওয়া যায় A+B এরকমও দিতে পারে। এছাড়াও কিছু রিয়াকশন আমি লিখে গেছি যেগুলো তোমরা একটু দেখবে, সেগুলো আমি বোর্ডে লিখে দিয়েছি, এগুলো একটু দেখো। একদম নাইট্রোজেন কম্পাউন্ড কন্টেনিং কম্পাউন্ড আমি খুব বেশি দিলাম না, অল্প করেই দিলাম, ঠিক আছে? আশা করি তোমরা সবই করেছো, তাও এগুলো একটু স্ক্রিনশট নিয়ে নাও, এটা অল্প করে দেখে যাবে। তো এই টাইপের কিছু কোশ্চেন তোমরা নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ড থেকে দেখতে পারো। তোমাদের পরবর্তী চ্যাপ্টার হলো বায়োমলিকিউলস। এরপরে যে তিনটে চ্যাপ্টার আছে এখান থেকে স্কোর করা খুবই সোজা, মানে সব ছেলে মেয়েরাই অ্যাটেম্প করে। তো কোন কোন কোশ্চেন গুলো খুব ইম্পর্টেন্ট যেগুলো তোমরা দেখে মানে লাস্ট তিনটে চ্যাপ্টার নাকি? হ্যাঁ শেষ তিনটে চ্যাপ্টার। আচ্ছা, তো কোনগুলো তোমরা দেখে যাবে, গ্লুকোজের যে কটা রিয়াকশন আছে প্রত্যেকটা রিয়াকশন দেখে যাবে। মানে আই মিন বলতে চাইছি আমি NaBH4 বা সোডিয়াম অ্যামালগামের সাথে বিক্রিয়া, HCN এর সাথে বিক্রিয়া যেটা সায়ানোহাইড্রিন ফর্মেশন হবে, ওসাজোন বিক্রিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টোলেন্স বিকারকের সাথে বিক্রিয়া, ফেলিন দ্রবণের সাথে বিক্রিয়া, কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া, HiO4 এর সাথে বিক্রিয়া ভালো করে দেখে যাবে। বিজারক শর্করা অবিজারক শর্করা কাকে বলে উদাহরণ, বা এরকম দিতে পারে একটি বিজারক ডাইস্যাকারাইড ও একটি অবিজারক ডাইস্যাকারাইডের উদাহরণ জানতে চাইবে। গ্লাইকোসাইডিক লিংকেজ কি, মিউটার রোটেশন কাকে বলে, অ্যানোমার কি, এপিমার কি। মিউটার রোটেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু বললাম আমি। বা এরকম জিজ্ঞাসা করতে পারে কার্বোহাইড্রেটকে কোন পরীক্ষার সাহায্যে শনাক্ত করা হয়, ইক্ষু শর্করার অপবর্তন, এগুলো একটু দেখে যাও। নেক্সট চলে আসো তোমার অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড থেকে কোনগুলো দেখে যাবে দেখো, আম্লিক ও ক্ষারীয় অ্যামিনো অ্যাসিডের উদাহরণ, ক্ষারীয়টা বেশি ইম্পর্টেন্ট। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের নামগুলো একটু পারলে মনে রাখো। সমতরিত বিন্দু কি, জুইটার আয়ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পেপটাইড পলিপেপটাইড কয়েকটা দিয়ে দিতে পারে তোমার, সেক্ষেত্রে তোমাকে ধরো একটা দিল যে গ্লাই অ্যালা গ্লাই, এই পেপটাইড লিংকেজটা আঁকতে বললো, বা গ্লাই অ্যালা এই পেপটাইড লিংকেজটা আঁকতে বললো। সি টার্মিনাল, এবং সেখানে বলতে পারে এখানে সি টার্মিনাল অ্যামিনো অ্যাসিড কোনটা আছে, এন টার্মিনাল অ্যামিনো অ্যাসিড কোনটা আছে। আচ্ছা, বা ওখানে তোমার ধরো আইসোইলেকট্রিক পয়েন্ট থেকে এরকম টাইপের যদি স্যার কোশ্চেন ঘোরাতে চাই এরকম দিয়ে দিতে পারে। ধরো এরকম টাইপের প্রশ্ন একটা দিয়ে দিল, তোমরা জানো আইসোইলেকট্রিক পয়েন্টে আমি যত খুশি ভোল্টেজ অ্যাপ্লাই করি কোনো ইলেকট্রোডের দিকেই যাবে না, মানে কোনো ক্যাটায়ন মানে নিউট্রাল ফর্মে থাকে অ্যামিনো অ্যাসিডটা। সেক্ষেত্রে তোমার পিএইচ ধরো গ্লাইসিনের পিআই মানে আইসোইলেকট্রিক পয়েন্ট বলে দিচ্ছে 6.4, দিয়ে বিলো 6.4 মানে ধরো বললো 4.7 এ কোন ইলেকট্রোডে পাওয়া যাবে, বা ধরো তোমাকে বললো 7.4 এ কোন ইলেকট্রোডে পাওয়া যাবে, সেইটা এই ধারণাটা একটু রাখবে। প্রোটিনের আলফা হেলিক্স বা বিটা প্লিটেড গঠনে কি কি ধরনের বন্ধন মানে বন্ধনে কি কি ধরনের আকর্ষণ বল থাকে ওটা দেখবে। ডিন্যাচুরেশন অফ প্রোটিন দেখে যেও। হার্ট অ্যাটাক প্রতিরোধে কোন এনজাইম ব্যবহৃত হয়, স্ট্রেপ্টোকাইনেজ জানো তোমরা। আচ্ছা, ফিনাইল কিটোন ইউরিয়া রোগটা কোন এনজাইমের অভাবে হয় একটু দেখে যাও, কারণ কি বিগত 2-3 বছরের কোশ্চেন তুমি যদি লক্ষ্য করো, এই চ্যাপ্টারটা স্যার বায়োলজি না স্যার? হ্যাঁ বায়োমলিকুলস। তো এইখানে এই তিনটে চ্যাপ্টার থেকে বিশেষ করে শেষ চ্যাপ্টারটা প্রাত্যহিক জীবনের রসায়ন, এবং এখান থেকে একটা করে কোশ্চেন কিন্তু একটু আনকমন টাইপের দিচ্ছে, ওই জন্য আমি একটু বলছি এগুলো একটু দেখে যেও। স্যারকে একবার ইন্টারাক্ট করব। তো বায়োলজি সাজেশনও কিন্তু আসছে, তো তোমরা চ্যানেলটার দিকে লক্ষ্য রেখো। আচ্ছা, জলে দ্রাব্য তেলে দ্রাব্য ভিটামিনের উদাহরণ এটা জানো। কোন ভিটামিনে কোবার থাকে ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ। তো এটা কি হবে তোমার ভিটামিন B12, বিশাল বড় স্ট্রাকচার তার। আচ্ছা, ভিটামিন সি এর রাসায়নিক নাম, হ্যাঁ। তো এরকম এর আগের বার বা তার আগের বার এরকম ধরনের একটা কোশ্চেন আনকমন এসে গেছিল, কোন ভিটামিনের অভাবে পার্নিসিয়াস অ্যানিমিয়া হয়, এরকম একটা প্রবাবলি স্যার অ্যানসারটা মনে হয় B12 হবে, হ্যাঁ। তো এরকম এবার ধরো ডিএনএ আরএনএ পার্থক্য মানে ছোটবেলা থেকে পড়ে আসছো, নিউক্লিওটাইড নিউক্লিওসাইডের পার্থক্য ভালো করে দেখে যাবে। ডিএনএ তে অনুপস্থিত একটি ক্ষার, আরএনএ তে অনুপস্থিত একটি ক্ষার, স্যার ভালো বলতে পারবে আমার থেকেও। আচ্ছা, আরেকটা হচ্ছে একটি মাত্র বিক্রিয়ার সাহায্যে গ্লুকোজ ও ফ্রুক্টোজকে পার্থক্য করো, ঠিক আছে, অতটাও ইম্পর্টেন্ট না, পারলে দেখে যাও। তাহলে এটা গেল তোমার বায়োমলিকুলস। এরপরে চ্যাপ্টার হচ্ছে তোমার পলিমার। তো পলিমার থেকে তুমি কি কি দেখবে, থার্মোপ্লাস্টিক পলিমার, থার্মোসেটিং পলিমার বলতে কি বোঝো উদাহরণ। আর কি দেখতে পারো, হোমোপলিমার, কোপলিমার। কোপলিমার এরকম দিতে পারে তোমাকে, এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, 4টে পলিমার দিয়ে দেবে, তুমি বলবে কোনটা কোপলিমার এটা। আচ্ছা, সংঘনন পলিমারাইজেশন বলতে তুমি কি বোঝো, হ্যাঁ, এটা দিতে পারে, বা এখানে এমসিকিউ দিতে পারে, 4টে পলিমার দিতে পারে। জিগলামেটা অনুঘটক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্যান, প্যান এর নাম কি, ওল্ডন, ওল্ডনও বলে দিতে পারে, এর মনোমারের নাম এবং গঠন কেমন, এটা হোমোপলিমার না কোপলিমার, এটা দেখবে। বুনা এস বুনা এন এর মানে মনোমার গুলোর নাম দেখবে। টেফলনের মনোমারটা দেখো, অতটাও ইম্পর্টেন্ট না। পিইটি আগের বারে পড়েছে তাই আমি অতটাও ইম্পর্টেন্ট বলছি না পিইটি, তবে মনোমারগুলোর নাম একটু মনে রেখো। ব্যাকেলাইট কি ইম্পর্টেন্ট, হ্যাঁ, ওখানে নোভোল্যাক চলে আসবে। আর এবারের জন্য সব থেকে ইম্পর্টেন্ট
আশা করছি আসতে চলেছে, সেটা হচ্ছে নাইলন 66। নাইলন 66 এর মনোমার অবশ্যই দেখে যাবে। 66 কথাটার অর্থ কি, বা তোমাকে নাইলন 610ও বলতে পারে, তবে নাইলন 66 কিন্তু এবারের জন্য খুব ইম্পর্টেন্ট। প্রাকৃতিক রাবারের মনোমারের নাম, গঠন সংকেত, গাটা পার্চা কি? আচ্ছা, ভালকানাইজেশন আগের বারে এসে গেছে, অতটা বলছি না। নিওপ্রিন রাবারের মনোমারের নাম আর জৈব বিশ্লেষ্য পলিমারের উদাহরণ, সব কটা উদাহরণ করবে। এর আগের বারে না, তার আগের বারে এরকম একটা কোশ্চেন ছিল, নিম্নলিখিত কোনটা জৈব বিশ্লেষ্য পলিমার নয়। অনেক ছেলে মেয়ে কিন্তু ভুল করেছিল। কোশ্চেন ভালো করে পড়বে এবং প্রত্যেকটা উদাহরণ ভালো করে পড়বে। পলিল্যাকটিক অ্যাসিড, পিএইচ, বিবি, নাইলন 2, নাইলন 6, যে কটা আছে তোমরা সব ভালো করে পড়বে। তোমাদের লাস্ট চ্যাপ্টার সেটা হচ্ছে প্রাত্যহিক জীবনের রসায়ন। এখান থেকে তোমরা দেখো, এখান থেকে তিনটেই, একটা এসিকিউ থাকবে, দুটো এমসিকিউ থাকবে। তো মোটামুটি চ্যাপ্টার থেকে জোর করে হয়তো 40টা এমসিকিউ শর্ট কোশ্চেন পাওয়া যায়। তো এর জন্য মনে হয় সাজেশন করা উচিত। সবই করে যাবে। আমি বলে যাই কোন কোন জায়গাগুলো ভালো করে দেখবে। যেমন তুমি অ্যান্টাসিডের উদাহরণগুলো, হ্যাঁ, এবার ধরো আমি একটা বলে দিলাম, অন্য কোনো এমসিকিউতে এসে গেল, তাই আমি চাইবো সবকটাই দেখে যাবে। যেমন র্যানিটিডিন, হ্যাঁ, সিমিটিডিন, ওমিপ্রাজল, ল্যান্সোপ্রাজল, এগুলো সবই দেখে যাবে। হ্যাঁ, ট্রাঙ্কুলাইজারের উদাহরণ খুব ভালো করে দেখে যাবে, ট্রাঙ্কুলাইজারের কয়েকটা উদাহরণ দেখে যাবে। আর কি, আর ওখান থেকে তুমি যাবে অ্যানালজেসিক, হ্যাঁ, আর কি দেখে যাও, খালি পেটে অ্যাসপিরিন খাওয়া উচিত নয় কেন, এটা। আর কি হতে পারে তোমার ওখান থেকে, আর ধরো তোমার যেগুলো অ্যান্টিহিস্টামিন ড্রাগের কয়েকটা উদাহরণ, অ্যাডিসিট্রিজিন, হ্যাঁ, এগুলো একটু ভালো করে দেখে যাও। আর তোমার কি হতে পারে এখান থেকে, মানে যে কটা ড্রাগ আছে সেই ড্রাগগুলোর নামগুলো তুমি একটু ভালো করে দেখে যাও। ধরো ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, হ্যাঁ, পেনিসিলিনটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, লিমিটেড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, হ্যাঁ, ডিসি ডার্জিলিং কিসে ব্যবহৃত হয়, ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয়, এগুলো একটু ভালো করে দেখে যাও। নেক্সট তোমাদের যেটা আছে, আর তোমার ধরো প্রিজারভেটিভ এন্ড ডিসইনফেক্ট্যান্ট, ওই জায়গাটা, ওখান থেকে প্রিজারভেটিভ হিসেবে ধরো মাখনে কি যোগ করা হয়, বিএইচএ, বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যানিলিন, বিউটাইলেটেড হাইড্রক্সি টলুইন, এগুলো তোমরা। স্যার এই যে অ্যানালজেসিক বললেন, অ্যানালজেসিকটাই তো ওদের মানে জ্বরের হ্যাঁ, ওই জন্য ওগুলো অ্যান্টিপাইরেটিক্স, অ্যান্টিপাইরেটিক্স অ্যাজ ওয়েল অ্যাজ অ্যানালজেসিক, দুটো হিসেবে কাজ করতে পারে। কেমিস্ট্রি তো বায়োলজি রিলেটেড। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, অ্যাসপিরিনের স্ট্রাকচার, প্যারাসিটামলের স্ট্রাকচার, স্যার যেহেতু বললাম আমার মনে পড়লো, থ্যাংক ইউ মনে করানোর জন্য। তো স্ট্রাকচার গুলো ভালো করে দেখে যাও। আর কি, এসএকিউ এর জন্য বললাম কিন্তু। আর কি, তোমার ওখান থেকে যে প্রিজারভেটিভ গুলো আছে, যেমন তোমাকে বললো ধরো মাংস সংরক্ষণে কি ব্যবহার করা হয়, বা তোমাকে ধরো বললো কাঁচা শুকনো ফল বা শুকনো ওই বাদাম টাদাম, এগুলো সংরক্ষণে কি ব্যবহার করা হয়, ময়দা জাতীয় খাদ্যবস্তু সংরক্ষণে কি ব্যবহৃত হয়, এগুলো থেকে ঠিক সাজেশন করা যায় না। মানে কি দেবে স্যার, যে স্যার কোশ্চেন করছে সেই স্যারই জানে। ওখান থেকে যে অ্যান্টিসেপটিক গুলো আছে, অ্যান্টিসেপটিক এন্ড ডিসইনফেক্ট্যান্ট, ওগুলো ভালো করে পড়বে। হ্যাঁ, যেমন ধরো তোমার একটা অ্যান্টিসেপটিক যেটা এক্সটার্নাল ইন্টারনাল দুটো হিসেবে ব্যবহার করা যেতে পারে, এরকম এক ধরনের কোশ্চেন দিয়ে দিতে পারে। আর ধরো তোমার টিনচার অফ আয়োডিন কি, হ্যাঁ, এগুলো তোমাকে জিজ্ঞাসা করতে পারে। আর ধরো তোমার লাস্ট পার্ট যেটা পড়ে আছে সেটা হচ্ছে তোমাদের যে কৃত্রিম মিষ্টিকারক পদার্থগুলো আছে, এটা অবশ্যই ভালো করে দেখে যাবে এবং প্রত্যেকটাই দেখে যাবে, ঠিক আছে। এবার এখান থেকে এই চ্যাপ্টারটা থেকে সোজা বলে স্যাররাও চ্যাপ্টারটাকে এখন টার্গেট করে নিয়েছে, কোশ্চেন ঘোরাতে আরম্ভ করেছে। হ্যাঁ, ধরো তোমাকে বলে দিল, দেখবে 2-1 বছর আগে এসেছিল রান্নার উষ্ণতায় স্থিতিশীল কৃত্রিম মিষ্টিকারক পদার্থ। তুমি শুধু কৃত্রিম, কারণ আমরা যখন পড়াই বলে দিই যে কৃত্রিম মিষ্টিকারক পদার্থগুলোর নাম মনে রেখে চলে যাবি, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি ওই রকম প্রশ্ন দিয়ে দিয়েছে, তাহলে তোমাকে ওগুলো কিন্তু জেনে যেতে হবে। এবং ধরো তোমাকে বললো চিনির থেকে 2 লাখ গুণ বেশি মিষ্টি, কি হবে, তো তোমার জানতে হবে সুক্রোনিক অ্যাসিড, এইগুলো এই টাইপের কোশ্চেন। আর লাস্টে তোমার কিছু ডিটারজেন্ট যেটা আছে, ক্যাটায়নিক ডিটারজেন্ট কি কাজে ব্যবহৃত হয়, অ্যানায়নিক ডিটারজেন্ট, এগুলো একটু দেখে যাবো। মানে তোমাকে ধরো বললো মাউথ ওয়াশ বা টুথপেস্টে কি ব্যবহার করা হয়, শ্যাম্পুতে কোন ধরনের ডিটারজেন্ট ব্যবহার করা হয়, এই ধরনের কোশ্চেন। তো ব্যাস, অর্গানিকের এটুকুই করে যাবে, ঠিক আছে। সকলের জন্য বেস্ট উইশেস রইলো। আশা করি তোমাদের পরীক্ষা সকলেরই ভালো। স্যার আপনি অনেকটা টাইম দিলেন, আশা করছি মানে স্যার যেভাবে এত খেটে তোমাদেরকে সাজেশন গুলো দিলেন, আমার তো মনে হয় তোমরা মানে অনেকটাই উপকৃত হবে এবং এগুলো থেকে প্রচুর প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবে। বায়োলজি সাজেশন ভিডিও আসতে চলে